বাংলাদেশে আবার গৃহযুদ্ধ, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতে এই উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। আসুন আপনাদের বাংলাদেশের কিছু অংশের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কেন বলছি বাংলাদেশে গৃহযুদ্ধ, উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি, রাস্তায় নেমেছে পুলিশ। দেখুন কি ছবি। উত্তপ্ত বাংলাদেশের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন বাংলাদেশের রাস্তায় কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতেই বাংলাদেশে আবার গৃহযুদ্ধ শুরু, উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের ছবি। এই মুহূর্তে 32 নম্বর ধানমন্ডির ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, পুলিশ নামানো হয়েছে রাস্তায়। কিছুক্ষণ আগেই শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটাকে ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে। এবং উত্তপ্ত বাংলাদেশের জনতা ইতিমধ্যেই 32 নম্বর ধানমন্ডিতে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ নামানো হয়েছে। দেখুন 32 নম্বর ধানমন্ডির ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। রীতিমতো পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, উত্তপ্ত পরিস্থিতি। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতেই বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। এবং এর আজ কতটা সীমান্তে পড়েছে, সীমান্তে জারি হাই অ্যালার্ট। 32 নম্বর ধানমন্ডির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে এই অশান্তির খবর। আমরা বিস্তারিত কথা বলবো। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। বাংলাদেশের 32 নম্বর ধানমন্ডি অশান্ত, পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, কার্যত আবার গৃহযুদ্ধের পরিবেশ। কি পরিস্থিতি এই মুহূর্তে, কি আপডেট পাচ্ছেন বাংলাদেশের ভেতর থেকে? যে আপনি যাদেরকে দেখছেন যে পুলিশ এবং সেনাবাহিনী যাদের উপরে চড়াও হয়েছে, এরা আসলে হচ্ছে রাজাকার জঙ্গি। এরা যেটা করেছে, এদের প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে যে রায় যখন দেওয়া শুরু করবে তখন তারা 32 নম্বরে অ্যাটাক করবে। এরা আসলে বঙ্গবন্ধুর বাড়ি অ্যাটাক করেছে। তো আজকে সেনাবাহিনী অদ্ভুত কারণে আপনার সেনাবাহিনী এদের উপরে চড়াও হয়েছে। এর আগে তো ওরা বসে বসে খেলা দেখেছে। আজকে পুলিশ এবং সেনাবাহিনী এই অলরেডি তো 32 নম্বর ভেঙে ফেলেছে, এই ভাঙা বাড়ির উপরে আবার অ্যাটাক করেছে তারা। তো এটা হচ্ছে এটার চিত্র, এটা অনেকটা ডাইভার্ট করবার জন্য। এবং আপনি তো জানেন যে এই ক্যাঙ্গারু বড়জোর এটাকে তাজুলের আদালত বলা যেতে পারে। জামাতের নেতা তাজুলের আদালত এটা। সো এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের কি রায় দিয়েছে না রায় দিয়েছে এগুলো সম্পর্কে তো আমরা আগেই অবহিত আছি, এগুলো নিয়ে আমরা কখনো পাত্তাও দেই নেই। তো আজকের নাটকটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যে এই সবগুলো ঘটনার ফাঁকে চট্টগ্রামের বন্দরটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমার কাছে আসলে সত্যিকার অর্থে জরুরি মনে হয়েছে। চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি কি, সেখানকার কি ছবি, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে নজর রাখবো আমরা, সেটা হচ্ছে সীমান্তের কি পরিস্থিতি। কারণ বাংলাদেশের এই অশান্তির বাতাবরণ, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সীমান্তে। ইন্ডিয়ান আর্মি কি এবার সাপোর্ট দেবে? আসুন সেদিকে নজর রাখি। আমরা পুরো বিষয় নিয়ে আলোচনা করব, তবে তার আগে নিঝুমদা, আমরা যেখানে আলোচনাটায় ছিলাম, যে আমি একটু জানতে চাইবো যে শেখ হাসিনার বিরুদ্ধে কি কি দোষ আনা হয়েছে। আপনার যেটা হয়েছে যে আসলে টু বি অনেস্ট আপনাকে আমি যদি বলি, সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালে কোন কোন চার্জ আনা হয়েছে না আনা হয়েছে এগুলো এতই হাস্যকর। তারপরেও আলোচনার স্বার্থে যেটা বলতে হয় যে এগুলো চার্জ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন, ICTA, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। খুব সম্ভবত ধারা 3, 4 এগুলোতে, যেগুলোতে রয়েছে আপনার মানবতা বিরোধী অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, এই ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছিল।
এবং এইসব অপরাধে তিনজনকে শাস্তি দেওয়া হয়েছে। একজন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে আসাদুজ্জামান খান কামাল, বীর মুক্তিযোদ্ধা, উনাকেও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এবং এই মামলাতে একজন রয়েছে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, তিনি রাজসাক্ষী হয়েছিলেন, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে ব্যাপক টর্চারের মুখে একটা পর্যায়ে আসলে তাকে বাধ্য করা হয় আপনার রাজসাক্ষীর জন্য, এটা একদম ভুয়া অপরাধ স্বীকার করার জন্য। এটা আমরা জানি এই ধরনের আমাদের, এবং আপনি জানেন, আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখা ভালো যে আমার বিরুদ্ধেও 4টি মামলা এই ট্রাইব্যুনালে আছে, সেগুলোরও বিচার হয়তোবা শুরু হবে, প্রসেসিংসে আছে। ফলে আমরা সবাই এখানে জান, আমি ওই সময়টাতে ছিলাম হচ্ছে চেন্নাই, আমার বিরুদ্ধেও এই একই ট্রাইব্যুনাল আপনার এই মানবতা বিরোধী অপরাধের চার্জ এনেছে এবং মামলা সেখানে পেন্ডিং অবস্থাতে রয়েছে। ফলে 453 পাতার এই রায় দিয়েছে, এখনো রায়টা দেখিনি। এই রায় পড়ার আসলে খুব একটা ধৈর্য যে আমার আছে বা থাকবে, আমি নট শিওর অ্যাবাউট ইট। তবে আলটিমেটলি আপনাকে কয়েকটা ব্যাপারে একটু বলে রাখা ভালো যে প্রসিডিউরাল যেসব জায়গাগুলো আছে সেগুলো কোনো কিছুই মেনটেন করা হয়নি। আপনি একটা কথা চিন্তা করেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আমরা কোনো লয়ারই নিয়োগ দিতে পারিনি। আপনার রাষ্ট্র থেকে একজন লয়ার নিয়োগ দেওয়া হয়েছে, সেই লয়ার আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা একটা ভিডিওতে, যেখানে সেই লয়ারই বলছে সেও ফাঁসি চায় প্রধানমন্ত্রীর, কিন্তু সে এটা বলতে পারছে না, কারণ সে যেহেতু ডিফেন্স লয়ারের নাম ভূমিকাতে আছে, ফলে সেইটা বলবে না। হ্যাঁ, কিন্তু সেও তো মনে মনে ফাঁসি চায়, সে এই ধরনের ভিডিও লিক হয়েছে। ফলে আলটিমেটলি এখানে আমরা কোনো লয়ার নিয়োগ দিতে পারিনি, সাক্ষীদের কি সাক্ষ্য হয়েছে আমরা জানি না। এই যে তাজুল ইসলাম, অর্থাৎ যে চিফ প্রসিকিউটর নামে যে অবৈধ প্রসিকিউটর, সে এই বিচারের প্রথম দিনই বলেছে যে এটি একটি প্রতিশোধের বিচার। পরিষ্কারভাবে বলেছে, কথাটা এইভাবে বলেছে, এটি শুধু একটি প্রতিশোধেরই বিচার নয়, এটি ন্যায় বিচারও প্রতিষ্ঠা হবে। অর্থাৎ এটি একটি প্রথমে প্রতিশোধের বিচার, এরপরে ন্যায় বিচার। ফলে একটা ট্রাইব্যুনালে যখন চিফ প্রসিকিউটর বলে এটি একটি প্রতিশোধের বিচার, এবং আরেকটা ব্যাপার জেনে রাখা ভালো যে এইখানে যে বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো সবই অবৈধ। এই ইউনূস সরকার যেভাবে ফর্ম হয়েছে সেটি অবৈধ, এই ট্রাইব্যুনালের কোনো অস্তিত্ব নেই। আরেকটি জরুরি জিনিস আমার মনে হয় দর্শকদের জানা প্রয়োজন, যে যেই আইনে বিচার করা হয়েছে এই আইনটা মূলত এটার যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তানি হানাদার যে দোসররা রয়েছে, রাজাকার আলবদর,